আগের ভিডিওতে আপনাদের যেরকম বলেছিলাম যে আমরা কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল গুলো নিয়ে কথা বলবো এবং একটু রিভাইজ করে নেব। তো এখন এই ভিডিওটিতে আমরা পার্ট টু সিটিজেনশিপ নিয়ে একটু মানে ডিসকাশন করব। আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে ছিল আমাদের দেশ এবং রাজ্যের গঠন এবং পুনর্গঠন সংক্রান্ত। এই ভিডিওটাতে দেখব যে সিটিজেনশিপ নিয়ে কনস্টিটিউশন কি বলছে। কারেন্ট পিরিয়ডে আমাদের সিটিজেনশিপ নিয়ে অনেক কিছুই আলোচনা হচ্ছে, বিভিন্ন আইন সিটিজেনশিপ নিয়ে এসেছে এবং এই নিয়ে বিভিন্ন শোরগোল চলছে, বিতর্ক চলছে। এখন আমরা দেখে নেব যে ভারতের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে কি বলা আছে। ভারতের সংবিধানের পার্ট টুতে সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা আছে। পার্ট টু, আর্টিকেল 5, আর্টিকেল 5 এখানে বলছে সিটিজেনশিপ অ্যাট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন। At the commencement of this constitution, every person who has his domicile in the territory of India and who was born in territory of India, or B, either of whose parents was born in the territory of India, or C, who has been ordinarily resident in the territory of India for not less than 5 years immediately preceding such commencement shall be a citizen of India। এর মানেটা হলো এই সংবিধান যখন শুরু হয়, আরম্ভ হয়, তখন প্রত্যেক ব্যক্তি যারা ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যক্ষেত্রে ছিলেন, যিনি ভারতের রাজ্যক্ষেত্রে জন্মেছেন তিনি ভারতের নাগরিক হবেন। ক্ষয়েতে বলেছে যার পিতামাতার মধ্যে যে কোনো একজন যদি ভারতের রাজ্যক্ষেত্রের মধ্যে জন্মে থাকেন তিনি ভারতের নাগরিক হবেন। আর গয়েতে বলা আছে এইরূপ প্রারম্ভের অব্যাহতির পূর্বে তিনি ন্যূনতম 5 বছর ভারতের রাজ্যক্ষেত্রে বসবাস করেছেন। এরকম কন্ডিশনটা যদি ফুলফিল করতে পারেন তাহলে তিনি ভারতের নাগরিক হবেন। এখন 6 নম্বর যে আর্টিকেলটা আছে কনস্টিটিউশনে, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। অ্যাকচুয়ালি এই যে পার্টটা রয়েছে এই পার্টটাতে হচ্ছে সিটিজেনশিপ এর যে আলোচনাটা রয়েছে। সেই সময় যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন তো একটা পার্টিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষ গিয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল পার্টিশনের মধ্যে দিয়ে গিয়েছিল। ভারত পাকিস্তান তখন তো একটাই দেশ ছিল এবং সেটা ভারতবর্ষ। এখন সেটা 3টে দেশে বিভক্ত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। সেই সময়কার পরিপ্রেক্ষিতে এইখানে এই যে সিটিজেনশিপের যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলো বলা রয়েছে। এখানে বলা আছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5, এ পারসন হু হ্যাজ মাইগ্রেটেড টু দি টেরিটরি অফ ইন্ডিয়া ফ্রম দি টেরিটরি নাও ইনক্লুডেড ইন পাকিস্তান shall be deemed to be a citizen of India at the commencement of this constitution if, যদি বলছে যে এই আর্টিকেল 5 একটু আগে আমি যেটা বললাম সেটাতে যাই লেখা থাকুক না কেন তারাও ভারতের নাগরিক হবেন যদি তারা ভারতের যে ভূখণ্ড, এই ভারতের ভূখণ্ডে ওনারা মাইগ্রেট হয়ে পাকিস্তান থেকে চলে এসেছিলেন। সেই সময়কার কথা বলা হচ্ছে, যখন পার্টিশন হয়েছিল সেই সময়কার কথা, যারা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন সেই সময়কার। কি বলছে, কারা হবেন? হি অর আইদার অফ হিজ পেরেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড পেরেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাজ অরিজিনালি এনঅ্যাক্টেড। বলছে যে যে সমস্ত লোক পার্টিশনের সময় পাকিস্তান, সেই সময় এখন পাকিস্তান, সেই সময় অবিভক্ত ভারতবর্ষ ছিল, পাকিস্তান থেকে যারা মাইগ্রেট হয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন
তারাও ভারতের নাগরিক হবেন যদি তিনি নিজে, হি অর আইদার অফ হিজ পেরেন্ট, তিনি এবং তার বাবা মা, তিনি অথবা তার বাবা মা, অথবা এনি অফ হিজ গ্র্যান্ড পেরেন্টস, অথবা তার দাদু অথবা ঠাকুমা, অথবা হচ্ছে দিদা অথবা দাদু মায়ের দিক থেকে, যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন কেউ, তাদের মধ্যে অ্যাজ ডিফাইন্ড ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, মানে ভারত স্বাধীন হওয়ার আগে একটা আইন ছিল, সেই আইনটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এইখানে যে ডেফিনেশন দেওয়া আছে, ভারতবর্ষের যে ডেফিনেশন দেওয়া আছে, সেই ভারত, তখন তো ভারতবর্ষের ডেফিনেশনটা অন্য ছিল। এখন যে ভারতবর্ষ আছে বিভক্ত ভারতবর্ষ, তখন যখন 1935 সালে যখন হচ্ছে এই একটা তৈরি হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, তখন ভারতবর্ষের যে ডেফিনেশন সেটা তো পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষ নিয়েই তখন ভারতবর্ষ ছিল। তো সেই রকম এই তিনটে টেরিটরি এর মধ্যে যদি কোনো লোক বা তার বাবা অথবা তার দাদু অথবা তার মায়ের দিক থেকে দাদুরা অথবা দিদা যে কোনো একজন যদি কেউ সেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেন, তারা এবং মাইগ্রেট করে ভারতের ভূখণ্ডে আসেন পার্টিশনের পর, তাহলে তারা ভারতের নাগরিক হবেন। এবার বিয়ের এক কি বলছে, ইন দি কেস হোয়ার সাচ পারসন হ্যাজ সো মাইগ্রেটেড বিফোর দি 19th day of July 1948, he has been ordinarily resident in the territory of India since the date of his migration. বলছে ইন কেস হোয়ার সাচ পারসন, কোনো লোক হ্যাজ মাইগ্রেটেড বিফোর 19th day of July 1948, 1948 সালের জুলাই মাসের 19 তারিখের আগে যদি কেউ মাইগ্রেট হয়ে ভারতে আসে, তাহলেও সে ভারতের নাগরিক হবে। 2 নম্বরে কি বলা হয়েছে, বিয়ের আই, বিয়ের হচ্ছে 1, বিয়ের 2, ইন দি কেস হোয়ার সাচ পারসন হ্যাজ সো মাইগ্রেটেড অন অর আফটার দি 19th day of July 1948, he has been registered as a citizen of India by an officer appointed in that behalf by the government of the Dominion of India on an application made by him, therefore, to such officer before the commencement of this constitution in the form and manner prescribed by that government. এইটা যেটা বলা আছে যে এর পরে, অর্থাৎ 1948 সালের জুলাই মাসের 19th মানে 19 তারিখের পরে যারা ভারতে এসেছেন তারা ও ভারতের নাগরিক হবেন, কিন্তু তারা যদি ভারতের এই ধরনের কোনো অফিসার যাকে এরকম অ্যাপয়েন্ট করা হয়েছে, যে হচ্ছে যাদের কাছ থেকে এইরকম ফর্ম ফিল আপের মাধ্যমে হচ্ছে একটা সিটিজেনশিপ তাদেরকে দেওয়া হয়েছে, তারাই ভারতের নাগরিক হবে। প্রোভাইডেড দ্যাট নো পারসন শ্যাল বি সো রেজিস্টার্ড আনলেস হি হ্যাজ বিন resident in the territory of India for at least 6 months immediately preceding the date of his application, অর্থাৎ অ্যাপ্লিকেশন তিনি যখন করছেন তার আগে অন্তত 6 মাস তাকে ভারতবর্ষে থাকতে হবে, এই কন্ডিশনটা এখানে দেওয়া আছে। এখন যদি আমি কনস্টিটিউশন অনুযায়ী দেখি, তাহলে দেখা যাবে যে 1948 সালের জুলাই মাসের 19 তারিখ, তারপর থেকে তারা যারাই ভারতবর্ষে এসেছে তারা যদি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সিটিজেনশিপ না নিয়ে থাকে, তাহলে কিন্তু তারা সবাই কিন্তু কেউই তাদের মধ্যে কেউই যদি না নিয়ে থাকেন এবং সেটা যদি এসে থাকেন পরে, তার মধ্যে তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী তারা কিন্তু কেউই ভারতীয় নয়। মানে তো এখন যা আইনগুলো হচ্ছে পরবর্তীকালে, পরবর্তীকালে যে নাগরিকত্ব নিয়ে যে সমস্ত আইনগুলো হচ্ছে, সেই সমস্ত আইনগুলো হচ্ছে ঠিকই, কিন্তু এই যে জায়গাটা কিন্তু আমার মনে হয়, আমার যতটা মানে নলেজে আমি যতটা পাচ্ছি, যে এই জায়গাটাকে অ্যামেন্ড করা হয়নি, খুব সম্ভবত অ্যামেন্ড করা হয়নি এই জায়গাটাকে। কনস্টিটিউশনে কিন্তু এটাই থেকে গেছে যে এই 19th day of July 1948 এর পর যারাই ভারতবর্ষে আসবে তাদেরকেই কিন্তু ওই আপনার অ্যাপ্লিকেশন করে সিটিজেনশিপ নিতে হবে এই অফিসারদের। কিন্তু এইটা তারপরেও অনেক লোক এসেছে এবং আমাদের এখানে বসবাস করছে, তারাও ভারতের সিটিজেন হিসাবে আমরা তাদেরকে মেনে নিয়েছি এবং এইভাবেই চলছে। কিন্তু কনস্টিটিউশনটা এই জায়গাটায়
অ্যামেন্ডমেন্ট হয়নি বলেই আমার মনে হচ্ছে। যাই হোক, আর্টিকেল 7-এ বলা আছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেট টু পাকিস্তান। বলছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5 and 6, a person who has, after the first day of March 1947, migrated from the territory of India to the territory now included in Pakistan shall not be deemed to be a citizen of India। অর্থাৎ পার্টিজানের সময়কার কথা এখানে বলা হচ্ছে। বলছে 5 নম্বর এবং 6 নম্বর আর্টিকেলে যাই থাকুক না কেন, যদি কোনো একজন লোক 1947 সালের মার্চ মাসের ফার্স্ট ডে অফ মার্চ, মানে হচ্ছে 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখের পর ভারতীয় ভূখণ্ড থেকে যদি কেউ পাকিস্তানের ভূখণ্ডে চলে যায়, তাহলে সে আর ভারতীয় নাগরিক থাকবে না। এটা হচ্ছে 7 নম্বর আর্টিকেল বলছে। এরপর দেখি কি আছে। এরপর হচ্ছে প্রোভাইডেড দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু এ পারসন হু আফটার হ্যাভিং সো মাইগ্রেটেড টু দি টেরিটরি নাও ইনক্লুডেড ইন পাকিস্তান হ্যাজ রিটার্ন টু দি টেরিটরি অফ ইন্ডিয়া আন্ডার এ পারমিট ফর resettlement or permanent return issued by or under the authority of any law, and every such person shall, for the purpose of clause B of article 6 be deemed to have migrated to territory of India after 19th day of July 1948। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই ধরনের লোক যারা হচ্ছে ভারতীয় ভূখণ্ড থেকে একটা সময় পাকিস্তানে চলে গিয়েছিল, কিন্তু আবার তার পরবর্তীকালে কোনো একটা আইনের বলে অথবা পার্মানেন্টলি কোনো একটা আইনের বলে অথবা পার্মানেন্টলি সে আবার পাকিস্তান থেকে ফিরে ভারতে চলে এসেছে, তারাও হচ্ছে ভারতের নাগরিক বলে গণ্য হবে। কিন্তু সেটা হচ্ছে আর্টিকেল 6-এর বি যে সাব ক্লজটা আছে সেই অনুযায়ী তাদেরকে ধরা হবে যে তারা 1948-এর জুলাইয়ের হচ্ছে 19 তারিখের পর তারা ভারতে এসেছে এবং তারা ভারতীয় নাগরিক বলে তাদেরকে ধরা হবে। এখন 8 নম্বর যে আর্টিকেলটা, সেই 8 নম্বর আর্টিকেলটাকে কি বলছে? আর্টিকেলে রাইটস অফ সিটিজেন অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া। বলছে যে ভারতের সেই সময়কার কথা বলা হচ্ছে যখন এই হচ্ছে কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল তখনকার কথা বলা হচ্ছে। বলছে যে ভারতীয় অরিজিনের লোক কিন্তু তারা ভারতীয় বংশোদ্ভূত লোক, তারা ভারতের বাইরে থাকছিল সেই সময়কার, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? বলছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5, any person who or either of whose parents or any of whose grandparents was born in India as defined in Government of India Act 1935 and who is ordinarily residing in any country outside India as so defined shall be deemed to be the citizen of India if he has been registered as a citizen of India by the diplomatic or consular representative of India in the country where he is for the time being residing on an application made by him. Therefore, to such diplomatic or consular representative, whether before or after the commencement of this constitution, in the form and manner prescribed by the government of the Dominion of India or Government of India। এখানে ওই কথাটাই বলছে যে সমস্ত বংশোদ্ভূত লোক ভারতের বাইরে তারা থাকছিলেন, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী যাদের বাবা মা অথবা তাদের ঠাকুমা দাদু অথবা মায়ের দিক থেকে যদি মানে দাদু দিদা এরকম হয়, তারা যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং তারা যদি হচ্ছে ওই ডিপ্লোম্যাটিক এবং কনসুলার রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দি কান্ট্রি হোয়ার হি ইজ ফর টাইম বিং রিসাইডিং অন অ্যান অ্যাপ্লিকেশান, একটা অ্যাপ্লিকেশান করে তারা যদি তারপরে ভারতে এসেছেন এবং ভারতে এসে থাকছেন, তারাও ভারতের যে নাগরিকদের যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলো তারা পাবেন। হ্যাঁ, পারসন ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি citizen, no person shall be a citizen of India by virtue of Article 5 or be deemed to be a citizen of India by virtue of Article 6 or Article 8 if he has voluntarily acquired the citizen of any foreign state। এখানে একদম খুব স্পষ্টভাবে বলা আছে 9 নম্বর আর্টিকেলে যে কেউ যদি হচ্ছে ভলেন্টারিলি ভারতের সিটিজেনশিপ বা ভারত বা কোনো বিদেশি সিটিজেনশিপ কেউ যদি নিয়ে থাকে,
তাহলে সে আর ভারতের সিটিজেনশিপ বাই ডিফল্ট সে আর থাকবে না। অর্থাৎ কেউ যদি ইংল্যান্ডের সিটিজেন হয়, কেউ যদি আমেরিকার সিটিজেন হয়, সিটিজেনশিপ সে যদি নিয়ে থাকে এবং সে যদি পেয়ে থাকে, তাহলে সে অটোমেটিক্যালি তার ভারতের নাগরিকত্ব তার থাকবে না, সে ভারতের নাগরিক আর তাকে বলা যাবে না। কন্টিনিউশন অফ দি রাইটস অফ সিটিজেনশিপ, এভরি person who is or is deemed to be a citizen of India under any of the foregoing provision of this part, এই পার্টে অর্থাৎ এই 2 নম্বর পার্টে একটু আগে পর্যন্ত যা যা প্রভিশনগুলো বলা হলো সেই প্রভিশনগুলো সেই কন্ডিশনগুলো ফুলফিল করে যারা ভারতের নাগরিক বলে গণ্য হয়েছেন তারা পরবর্তীকালে হচ্ছে কি হবে, আন্ডার এনি ফরগোয়িং provision of this part shall subject to the provision of any law that may be made by the parliament continue to be such citizen। অর্থাৎ এই কন্ডিশনগুলো যারা অলরেডি ফুলফিল করে দিয়েছে তারা ভারতবর্ষে সংসদ যদি পরবর্তীকালে কোনো আইনও আনে, সেই আইন আনার ফলেও সেই প্রভিশনে যাই থাকুক না কেন এরা কিন্তু সিটিজেনশিপ বলে সিটিজেন বলে ভারতের সিটিজেন ভারতের নাগরিক বলে গণ্য হবে। 11 নম্বরে কি বলছে, পার্লামেন্ট টু রেগুলেট দি রাইট অফ সিটিজেনশিপ বাই ল, এনিথিং ইন দি ফরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট shall derogate from the power of the parliament to make provision with respect to the acquisition and termination of the citizenship and all other matter relating to the citizen। অর্থাৎ বলা হচ্ছে এই ম্যাটারটা খুবই ইন্টারেস্টিং, বলা হচ্ছে এখানে বলা আছে যে পার্লামেন্ট টু রেগুলেট দি রাইট অফ দি সিটিজেনশিপ বাই ল। অর্থাৎ এই কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন বলা হচ্ছে যে পার্লামেন্ট ভারতের ভারতের যে নাগরিক আছে তাদের এই নাগরিকত্বের যে বিষয় সেই বিষয় নিয়ে আইন বানাতে পারবে এবং এই আইন বানিয়ে যে ভারতের যে রাইট অফ দ্য সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকদের যে রাইটস রয়েছে, যে সমস্ত অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকে কি করতে পারবে, ওই আইনের ফলে কি করতে পারবে হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ রেগুলেট করতে পারবে। কাউকে অ্যাকুইজিশনও করতে পারে, ঢোকাতেও পারে, কাউকে টার্মিনেটও করতে পারে, এটা করতে পারবে। এটা হচ্ছে 11 নম্বর যে আমাদের আর্টিকেল, এই 11 নম্বর আর্টিকেলে বলা আছে। তো এই 11 নম্বর আর্টিকেল পর্যন্তই পার্ট 2টা। এই পার্ট 2 এর পর আবার পার্ট 3 শুরু হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস। এই ভিডিওতে আর ফান্ডামেন্টাল রাইটসটা বলবো না, এটা হচ্ছে নাগরিকত্বটাই এই ভিডিওতে আমরা বললাম। পরের ভিডিওতে আমরা রাইটস, ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3টা বলবো। তো আপাতত আজকের মতো এখানেই আমি শেষ করছি। তো যাদের প্রয়োজন পড়বে তারা দেখে নেবেন ম্যাটারটা, এটা আমার আপলোড করা থাকবে, ফেসবুকেও থাকবে এবং ইউটিউবেও থাকবে, দেখে নেবেন যাদের প্রয়োজন পড়বে।